Welcome to our horror show, প্রাচীন। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন প্রাচীন পথিক ইউটিউব চ্যানেল। শুরু হয়ে গেল এই চ্যানেলের একটি হরর শো প্রাচীন। আজকেও আমরা একটি ইমেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেই ইমেলটি আমাদের এই চ্যানেলের একজন দর্শক আমাদের ইমেল করে পাঠিয়েছেন, এবং আপনাদের জানার স্বার্থে একটু জানিয়ে রাখি, আপনারা যদি আমাদেরকে ইমেল পাঠাতে চান সেক্ষেত্রে আপনারা ইমেল পাঠাবেন এই ইমেল অ্যাড্রেসে। সেটি হচ্ছে prachinbangla@gmail.com, prachinbangla@gmail.com। এই ইমেইলে আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন, এবং আপনারা যদি ভয়েস রেকর্ড করে পাঠাতে চান সেটিও সম্ভব। তো আজকের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম নিলয়। তিনি খুব সুন্দর করে ঘটনা লিখেন। ধন্যবাদ নিলয় এত সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য। তো চলুন ঘটনাটি শুরু করছি। প্রিয় রাফজান ভাই, আজ আমি আপনাদেরকে এমন একটি গল্প বলবো যা আমার নানার জীবনে ঘটে যাওয়া। জায়গাটি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী। সময়টা তখন 1970 সালের নভেম্বর মাস। সাইক্লোন এবং দুর্ভিক্ষের যেই বছর, সেই বছরের ঘটনা এটি। আমার নানা আব্দুল হাকিম তখন 25 বছর বয়সী একজন যুবক। পেশায় তিনি একজন নৌকার মাঝি ছিলেন। সেই রাতে যা ঘটেছিল তা তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারেননি। একদিন আমরা বাড়িতে গিয়ে কথা বলছিলাম। কথা বলতে বলতে নানার কাছে জিজ্ঞেস করেই বসলাম যে, নানা, আপনার জীবনে কি কোনো এরকম ভৌতিক ঘটনা রয়েছে? তারপরে তিনি আমাদেরকে এই ঘটনাটি শেয়ার করলেন। লেখায় ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। ঘটনা শুরু করছি। তিতাস নদী একটি শান্ত নদী। যারা এই গ্রামে থাকেন তারা জানেন, অদ্ভুত মায়াময় একটি নদী। এই নদীর তীরে একটি চায়ের দোকান ছিল। তখনকার সময় আজকালকার দিনের মতো বিভিন্ন প্রান্তে যেরকম দোকানপাট দেখা যায়, তখন এত দোকানের সংখ্যা ছিল না। দোকানটি ছিল এক বিশাল বটগাছের নিচে। সেই গাছটির বিষয়ে গ্রামে বহু কাহিনী প্রচলিত ছিল। গাছটি অনেক বড় ছিল এবং অনেক পুরনোও ছিল। গাছের গায়ে শ্যাওলা ধরে গিয়েছিল। কেউ কেউ বলতো গাছটিতে ভূত থাকে। কেউ বলতো নদীতে ডুবে যাওয়া মানুষের আত্মা রাতে বটগাছের চারপাশে নাকি ঘোরে। একদিন সন্ধ্যায় নানা চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ এক লোক এসে বলল, হাকিম ভাই, একটু সাহায্য লাগবে। একটি লাশ নদীর ওপার নিয়ে যেতে পারবেন? সাধারণত রাতে কেউই এ কাজ করতে চায় না। তিনি আরো বললেন, আমি আপনাকে ভালো পারিশ্রমিক দেব। নানা দ্বিধায় পড়ে গেলেন। গ্রামের মানুষ জানতো তিতাস নদীতে রাতে নৌকা চালানো মানে বিপদ ডেকে আনা। তবুও টাকার লোভে তিনি রাজি হলেন, এবং মানুষকে উপকার করতে পারাটাও তার একটা ধর্ম। নানার ছোট্ট নৌকা নদীর তীরে বাঁধা ছিল। লোকটি একটি সাদা কাপড়ে মোড়ানো লাশ নৌকায় তুলল। লাশটি একটি কাঠের বাক্সে রাখা ছিল, অর্থাৎ কফিন বক্সে রাখা ছিল। লোকটি বলল, আপনাকে শুধু এই বাক্সটি ওপরে পৌঁছে দিতে হবে, বাকিটা আমি দেখে নেব। নানার একটু অদ্ভুত লাগলো। তিনি জিজ্ঞেস করলেন, কেন আপনি আমার সাথে যেতে পারেন না? তিনি বললেন, দেখুন, আমার ওইদিকে গিয়ে আনুষঙ্গিক বিভিন্ন কাজকর্ম রয়েছে, এই কারণে আমি আপনার সাথে এখন যেতে পারছি না। অন্যদিকে আপনার নৌকাটি ছোট, একটি লাশ নেওয়ার পরে অন্য আরেকজন লোক উঠলে নৌকাটি নিয়ে মাঝ নদীতে সমস্যা হতে পারে। নানা শুনে রাজি হলেন। তিনি মোটামুটি সাহসী একজন মানুষ ছিলেন।
বেশ কিছুক্ষণ পর নানা নৌকা নিয়ে রওনা দিলেন। চারদিকে ঘুটঘুটে তখন অন্ধকার, শুধু নদীতে বৈঠার পানির আওয়াজ পাওয়া যাচ্ছিল। নৌকাটি ধীরে ধীরে মাছ নদীতে গিয়ে পৌঁছালো। মাছ নদীতে পৌঁছানোর পর নানা লক্ষ্য করলেন চারপাশে কুয়াশা জমতে শুরু করেছে। কুয়াশা এতই ঘন হয়ে গেল যে নৌকার সামনেও কিছু দেখা যাচ্ছিল না। এর মধ্যেই হঠাৎ কাঠের বাক্সটি মনে হলো নিজে থেকেই নড়ে উঠল। নানা একটু থমকে গেলেন। নানা প্রথমে ভাবলেন হয়তো পানির ঢেউয়ে বাক্সটি নড়ছে, কিন্তু তারপরেই তিনি শুনলেন ভেতর থেকে চাপা চাপা একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। তখন তার শরীর কাঁপতে শুরু করল। তার শরীরটা ভারী হয়ে গিয়েছিল। সাহস করে তিনি বাক্সটির কাছে গিয়ে দেখলেন সাদা কাপড়টি অদ্ভুতভাবে নোংরা হয়ে গেছে। কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন কেউ যেন তার পায়ের কাছে হাত দিয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে। তিনি নিচে তাকিয়ে দেখলেন বক্সের ঢাকনাটি খুলে গিয়েছে এবং ভেতর থেকে একটি কালো পচা হাত বেরিয়ে এসেছে। কে এখানে, কে এখানে বলে নানা ভয় চিৎকার করে উঠলেন। হঠাৎ সেই হাতটি নানার পা সজোরে চেপে ধরল। নানার শরীর তখন জমে গিয়েছে। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই যেন বের হচ্ছিল না। নানা বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ বিপদে পড়েনি, তিনি অনেক বড় একটা বিপদের ভিতরে তিনি পড়েছেন। তিনি দেখলেন নৌকার চারপাশে অদ্ভুত কিছু ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। একদিকে যেমন চারপাশে ঘন কুয়াশা আচ্ছাদিত হয়ে গিয়েছে, নদীর ওই পাড়টাও যেন দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো কুল কিনারাই দেখতে পাওয়া যাচ্ছে না। তার ভিতরেই ছায়ামূর্তিগুলোর যে অবয়ব সেগুলো স্পষ্টই বোঝা যাচ্ছে। মনে হচ্ছিল নৌকার চার পাশটা জুড়েই তারা ঘিরে রেখেছে। সেই ছায়ামূর্তিগুলো পানির উপর ভাসছে, কিন্তু তাদের চোখগুলো লাল আগুনের মতো জ্বলজ্বল করছে। একটি ছায়ামূর্তি সামনে এগিয়ে এসে বলল, তুমি এই বাক্স নিয়ে কেন এসেছ? এটা আমাদের স্থান। নানা সব শুনে তিনি প্রাণপণে নৌকা নিয়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু নৌকাটি স্থির হয়ে রইল। তিনি যতই বৈঠা দিয়ে আগানোর চেষ্টা করলেন, নৌকাটি যেন এক চুলও সেই জায়গা থেকে নড়ছিল না। তিনি অনুভব করলেন নৌকার নিচ থেকে কেউ এটি চেপে ধরে রেখেছে। একসময় তিনি লাশের যে বক্সটি রয়েছে সেটি নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন যদি এটি আমি নদীতে ফেলে দিতে পারি তাহলে হয়তো আমার বিপদটা চলে যাবে। কিন্তু ঠিক তখনই তিনি শুনলেন একটি নারীর কণ্ঠস্বর, আমাকে এভাবে ছেড়ে যেও না। নানা ভয় পেয়ে বাক্সটি নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মনে যত দোয়া দুরূদ তিনি জানতেন সেগুলো পড়ে বাক্সটি ধরে ধাক্কা দিয়ে নৌকার পাশে নদীতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গেই কেমন জানি হঠাৎ নদীটি শান্ত হয়ে গেল। ঘন কুয়াশায় যে আচ্ছাদিত হয়েছিল সেই ঘন কুয়াশাটিও হঠাৎ কেটে গেল, আর ভোরের আলো ফুটতে শুরু করল। তারপরে নানা নৌকা বাইতে শুরু করলেন। মনে মনে যত দোয়া তিনি পারতেন সেগুলো তিনি পড়তেছিলেন। তার হাতে পায়ে তখন শক্তি নেই বললেই চলে। তিনি আস্তে আস্তে করে নৌকাটি চালাতে শুরু করলেন। তখন নৌকাটিও চলতে শুরু করল। তারপরে তিনি তীরে ফিরে আসলেন। পরদিন সকালে তীরে ফিরে এসে যখন তিনি নৌকাটি নোঙর করলেন, নোঙর করার পরে তিনি তার জ্ঞান সেখানে হারিয়ে ফেলেন। পরদিন সকালে তাকে গ্রামের লোকেরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তিনি যখন সবকিছু সবাইকে বললেন,
তখন গ্রামের প্রবীণরা বললেন, তিতাসের ওই জায়গায় বহু মানুষ ডুবে মারা গেছে। ওই জায়গাটি খারাপ, ওখানে বহু খারাপ জিন ঘুরে বেড়ায়। এই ঘটনার পর নানার কখনো রাতে নৌকা চালাতে যাননি। বটগাছটি কিছুদিন পর কেটে ফেলা হয়েছিল, কিন্তু লোকমুখে শোনা যায় গাছের জায়গাটি এখনো অভিশপ্ত। বটগাছটি কাটার ক্ষেত্রে যেসব মানুষের ভূমিকা ছিল তাদেরও দু একজনের ভিতরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গিয়েছিল। যেমন একজন ছিলেন রহিম মাঝি, তিনিও পেশায় মাঝিই ছিলেন। তিনি এই বটগাছটি কাটার পেছনে একদম সামনের সারিতেই ছিলেন, সামনের সারিতে থেকেই তিনি এই কাজটি করেছেন। বটগাছটি কাটার 3 থেকে 4 মাসের মাথায় রহিম মিয়া খুব অদ্ভুতভাবে তার মৃত্যু সাধিত হয়। এই ছিল ঘটনা। ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই আপনার দর্শকের মাঝে শেয়ার করবেন। হ্যাঁ, আমি আপনার ঘটনাটি দর্শকদের মাঝে শেয়ার করে দিলাম এবং এই ঘটনাটি আসলে অনেক ভালো লেগেছে এবং আপনি আসলেই ভালো লেখেন। কিন্তু যেহেতু দু একটি জায়গাতে একটু ভুল আমরা দেখতে পেয়েছি, আশা করি এগুলো সংশোধন করে পরবর্তীতে আপনি আপনার ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করবেন। এবং আপনারা যারা প্রাচীন বাংলায় ঘটনা পাঠাতে চান তাদেরকে আমি জিমেল অ্যাড্রেসটি আরও একবার বলে দিচ্ছি। সেটি হচ্ছে pracinbangla@gmail.com, pracinbangla@gmail.com। এই অ্যাড্রেসে আপনি আপনার নাম, ঠিকানা এবং পরিচয় সহ আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ। আশা করছি আপনাদের প্রথম ঘটনাটি ভালো লেগেছে এবং আমাদের মাঝে দ্বিতীয় একটি ঘটনা আছে এবং আশা করছি আপনাদের এই ঘটনাটি আরও ভালো লাগতে পারে। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে রিয়াদ আফতাব। তিনি ঢাকার কোনো একটা জায়গার বাসিন্দা এবং তিনি তার এক বন্ধুর কাছ থেকে এই ঘটনাটি কালেক্ট করেছে এবং তার বন্ধুর জীবনেই ঘটে যাওয়া এই ঘটনাটি। তো চলুন, আফতাব ভাই যেভাবে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন সেভাবেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 1971 সালের কথা। স্বাধীনতা যুদ্ধের আগে বাংলাদেশে ছোট একটি গ্রাম ছিল, নাম ছিল চন্দ্রপুর। এটি কুমিল্লা জেলার খুবই অজপাড়া গায়ে অবস্থিত। এই গ্রামটি নদী, ধানক্ষেত এবং এক রহস্যময় বন দিয়ে ঘেরা। কিন্তু গ্রামের কেন্দ্রবিন্দু ছিল একটি পরিত্যক্ত বাড়ি, যেটি সবাই অভিশপ্ত বাড়ি নামে চিনত। ঘটনাটি শুরু হয় রায়হান নামের এক তরুণের জীবনের এক অদ্ভুত সন্ধ্যায়। রায়হান শহরে বসবাস করত, তবে তার গ্রামের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল। একদিন মেইলে এক অদ্ভুত বার্তা রায়হান পায়। বার্তাটি ছিল এমন, তোমাকে চন্দ্রপুরে আসতেই হবে, এখানে তোমার পরিবারের লুকানো সত্যের অপেক্ষা করছে। রায়হান বার্তাটির প্রয়োগ খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু বার্তার তাগিদে এবং কৌতূহলের বয়সে সে সিদ্ধান্ত নিল চন্দ্রপুরে যাবে। বার্তাটি এসেছিল ইমেইলে, কিন্তু সেই ইমেইলে বারংবার যোগাযোগ করেও যে ইমেলটি পাঠিয়েছে তার ওই প্রান্ত থেকে কোনো রিপ্লাই সে পাচ্ছিল না। রায়হান একদিন ঠিক করলো গ্রামে যাবে। রায়হান রওনা দিয়ে পৌঁছতে তখন রাত হয়ে গেল। তখন পূর্ণিমার চাঁদ ছিল, চারপাশে কেবল নদীর কুলুকুলু শব্দ। গ্রামে ঢুকতেই রায়হান এক বৃদ্ধার সঙ্গে দেখা করল। বৃদ্ধা তাকে বলল, তোমাকে এত রাতে কে ডেকেছে? এই গ্রাম তো আর আগের মতো নেই। এসেছো ভালো করেছো, তবুও সাবধান থেকো। কথাটি বৃদ্ধা বলে দ্রুতই সরে পড়ল। রায়হান কিছু বুঝতে না পেরে গ্রামের পথ ধরে হাঁটতে লাগল। রায়হান শোনে তার পূর্বপুরুষের পুরনো বাড়ি চন্দ্রপুরে রয়েছে। বাড়িটি এখন পরিত্যক্ত। একসময় সেখানে জমিদারি চলত।
তবে এক ভয়াবহ ঘটনা সবকিছু শেষ করে দেয়। বাড়ির সামনে পৌঁছানোর পর রায়হান একটি ব্যাপার খেয়াল করলো। বাড়িটি যেন তার দিকে তাকিয়ে রয়েছে। ভেতরে ঢুকতেই সে দেখলো দেয়ালে তার দাদার ছবি ঝুলছে। ছবির উপরে মাকড়সার জাল দিয়ে বাঁধা। ছবিটা অস্পষ্ট বোঝা যাচ্ছে। ছবিটা একটু ঝেড়ে দূর থেকে তিনি একটু নিচে একটি লেখা দেখতে পেলেন, তোমরা আমাকে এভাবে মারতে দিলে কেন? রায়হানের গা তখন কাঁটা দিয়ে উঠল। রাত গভীর হতে থাকলো। রায়হান বাড়ির ভিতর থেকে একা বসেছিল। হঠাৎ তার মনে হলো বাড়ির দেয়াল থেকে কারা যেন ফিসফিস করে কথা বলছে। তুমি ফিরে এসেছো রায়হান, সময় এসেছে অভিশাপ ভাঙার, কণ্ঠস্বরটি বলল। রায়হান পেছনে তাকালো। একটি কালো ছায়ামূর্তি দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে। মূর্তিটি হঠাৎ করে মেঝের উপর এগিয়ে এলো। তার চোখ দুটি ছিল লাল এবং গলায় ছিল শিকল বাঁধা। তুমি কে? রায়হান চিৎকার করে বলল। আমি তোমার দাদা। আমার অভিশাপ মুক্ত করতে এসেছি। রায়হান বলল, আপনি তো অনেক আগেই মারা গিয়েছেন। দাদা চুপ করে রইল। গম্ভীর কণ্ঠে দাদা বলল, জমিদারির সময় তার পরিবারের ভুল সিদ্ধান্তে গ্রামের মানুষ মারা যায়। গ্রামে অভিশাপ তাদের বংশে লেগে গেছে। প্রতিটি প্রজন্মে কেউ না কেউ এই অভিশপ্ত বাড়িতেই মারা গিয়েছে। রায়হান জানতে চাইল, আমি কিভাবে এই অভিশাপ মুক্ত করতে পারি? রায়হানের দাদা গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে আমাদের পরিবারের শেষ ইচ্ছেটা পূরণ করতে হবে। এর জন্য বন পেরিয়ে সেই পুরনো মন্দিরে যেতে হবে। রায়হান বন পেরিয়ে মন্দিরে পৌঁছালো। সেখানে সে দেখল একটি পুরনো শিলালিপি। সেই শিলালিপিতে লেখা ছিল, মৃত্যু আর পুনর্জন্মের মধ্যে রয়েছে মুক্তির সেতু। যিনি ভয়কে জয় করেন তিনিই মুক্তি দেবেন। হঠাৎ চারপাশে ভুতুরে ছায়ামূর্তিগুলো ভেসে উঠল। তারা চিৎকার করতে করতে বলতে লাগলো, তুমি মুক্তি দিতে পারবে না, আমাদের এখানেই থাকতে হবে। রায়হান সাহস করে শিলালিপিতে হাত রাখল এবং একটি প্রার্থনা করল। মুহূর্তেই পুরো এলাকা আলোয় ভরে গেল। ছায়ামূর্তিগুলো কেঁদে উঠল এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রায়হান অনুভব করল পুরো গ্রামটি যেন কেমন হালকা হয়ে গিয়েছে। বাড়িতে ফিরে গিয়ে দেখে তার দাদার ছবির নিচে সেই লেখাটি আর নেই, কিন্তু সেখানে একটি নতুন লেখার আবির্ভাব ঘটেছে। ধন্যবাদ, তুমি আমাদের মুক্তি দিয়েছ। চন্দ্রপুর আজ থেকে আর অভিশপ্ত নয়। ঘটনাটি যদিও ছোট এবং তিনি লিখেছেন, ঘটনাটি কতটা সত্য সেটি আমি বলতে পারছি না। তো যতটা মনে হলো ঘটনাটি ভালোই উনি লিখতে পেরেছেন এবং আপনাদেরও আশা করি ঘটনাটি ভালো লিখেছেন। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে বেশি বেশি ঘটনা পাঠানোর। আপনাদের মাঝে আমি যাতে ঘটনাগুলো নিয়ে অন্তত 3 দিন পর পর যেন আপনাদের মাঝে আমি হাজির হতে পারি। তো আজকের এপিসোডটি এতটুকুই। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের নিয়ে যেতে চাই বহুদূর। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।